C programming step by step lecture 02 data type and variables ভেরিয়েবল কি জিনিস সেটা বোঝার আগে আমি আগে বলবো ভেরিয়েবলের দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কোথায় আসলে। সে ফর এক্সাম্পল একটা সিনারিও চিন্তা করেন তো, সে আপনাদের ইউনিভার্সিটিতে একটা স্টাইপেন্ড দেয়া হয়, মানে বৃত্তি দেয়া হয়, প্রতিটা স্টুডেন্টই সেই বৃত্তিটা পায় এবং সেই বৃত্তিটা হইল আপনার যা সিজিপিএ একটা সেমিস্টারে, ঠিক সেই সিজিপিএর সাথে 1000 গুণ করে যত টাকা হয় ঠিক তত টাকা প্রতি মাসে আপনি বৃত্তি হিসেবে পাবেন। এখন মনে করেন আপনারা 5 জন ফ্রেন্ড একটা ক্লাসে, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, 4, 5 এভাবে এক একজনের সিজিপিএ এক এক রকম, কিন্তু যখন টাকাটা দিতে হয় সবাইকে ক্যালকুলেট করে তার সিজিপিএ ইন্টু 1000 টাকা, যত টাকা হয় তত টাকা করে অ্যাকাউন্ট্যান্ট আপনাদেরকে পে করে। হোয়াট ইফ দ্য অ্যামাউন্ট শুড বি 1500, মানে ইউনিভার্সিটি অথরিটি ডিসিশন নিল যে 1000 টাকা আসলে খুব কম হয়ে যায়, আমরা প্ল্যান করতেছি প্রতিটা স্টুডেন্টকে তার সিজিপিএ যত তার সাথে 1500 টাকা গুণ করে করে আমরা বৃত্তি দেব বা স্টাইপেন্ড দেব। এখন এই কাজটা করার জন্য আপনি পূর্বে যে প্রোগ্রামটা লিখেছিলেন সেখানে যত জায়গায় 1000 আছে সব জায়গায় গিয়ে কেটে কেটে 1000টাকে কি 1500 করতে হবে। তার মানে আমি এখানে দেখিয়েছি 5টা স্টুডেন্ট, তার মানে 5টা লাইন আপনার এডিট করে 1000টারে 1500 লিখতে হবে। একটা ইউনিভার্সিটিতে কি 5000 স্টুডেন্ট, 50,000 স্টুডেন্টও তো আছে, এমন ইউনিভার্সিটি আছে না? সে যে ইউনিভার্সিটিতে 50,000 স্টুডেন্ট, তার মানে 50,000 স্টুডেন্টের ডেটা আছে, তার মানে 50,000টা লাইনে গিয়ে তাকে 1000টাকে কেটে 1500 করতে হবে। এই জিনিসটাকে আমরা কি একটা ইজি সলিউশন দিয়ে হ্যান্ডেল করতে পারি না? সে ফর এক্সাম্পল আমরা কোডটা এভাবে না লিখে ঠিক এভাবে লিখেছি। কিভাবে? স্টুডেন্টের সিজিপিএ কে গুণ দিয়েছি এক্স দিয়ে, সে এক্স এর ভ্যালুটা আমি জানি না। এখন ইউনিভার্সিটি অথরিটি যদি ডিসিশন নেয় যে 1000 টাকা করে গুণ দিবে, তার মানে আমি উপরে এক্স এর জায়গায় 1000 বসাই দেব, সে উপরে একটা লাইন লিখেছি এক্স ইজ ইকুয়াল টু 1000, তার মানে 1000 দিয়ে দিবে। এখন ইউনিভার্সিটি যদি ডিসিশন চেঞ্জ করে বলে যে 1500 দিয়ে গুণ দিবে, তাহলে আমি শুধুমাত্র একটা জায়গায় মানে একটা লাইনে এক্স এর মানটা চেঞ্জ করে এক্স ইজ ইকুয়াল টু 1500 লিখবো। যদি আবার 2 দিন পর ইউনিভার্সিটি অথরিটি ডিসিশন নেয় যে স্কলারশিপটা আরো বাড়ায় দেবে, তার মানে 1500 না এখন 2000 করবে, তখন আমি কি করব? শুধুমাত্র এক্স ইজ ইকুয়াল টু 2000 করে দিব। সো 2 দিন পর যদি আবারও ডিসিশন নেয় যে 2000 না, এবার একবারে 5000 করে দেব, সো আমি জাস্ট একটা লাইনে চেঞ্জ করব, যেখানে এক্স ইজ ইকুয়াল টু 2000 ছিল ওইটা কেটে এক্স ইজ ইকুয়াল টু 5000 করে দেব, ঝামেলা শেষ। সো এই কাজটা যেখানে আমার 50,000 স্টুডেন্টের জন্য 50,000 লাইন এডিট করা লাগতো কোডে, সেই কাজটা এখন আমি এক্স নামে একটা বস্তু নেয়ার ফলে এবং সেখানে ভ্যালুটা স্টোর করার ফলে এখন এক জায়গায় চেঞ্জ করলে আমার 50,000 জায়গায় 50,000 লাইনে কোডে চেঞ্জ হয়ে যাইতেছে, তাই কিনা? এই যে এক্স এর এই সুবিধাটা, ঠিক এই কারণেই আমাদের ভেরিয়েবল ধারণাটার উৎপত্তি। বুঝতে পারছি? এবার আসি ভেরিয়েবল কি সেটা নিয়ে একটু কথা বলি। মানে আমাদের কোডিং জগতে যাওয়ার আগে আমি একটু রিয়েল লাইফের জিনিস নিয়ে কথা বলবো। সো আমরা র্যাকেট বা ব্যাডমিন্টন তো সবাই খেলি। ব্যাডমিন্টনের কর্ক আছে না, কর্ক, কর্কের বক্সটা তো দেখেছি তাই না? কারণ কর্কের বক্সে তো আপনি কর্ক রাখতে পারবেন, কর্কের বক্সে কি একটা ফুটবল ঢুকাইতে পারবেন? অবশ্যই না। একইভাবে আমাদের যে টেনিস বলগুলো আছে, টেনিস বলের যে বক্স, সেখানে তো টেনিস বল রাখার জন্যই জিনিসটা তৈরি করা হয়েছে তাই না? এবং এখানে তো আমরা টেনিস বলই রাখতে পারবো। আবার যদি আমি গ্লাসের কথা চিন্তা করি, পানি বা দুধ তরল জাতীয় যাই রাখি না কেন, মানে তরল জাতীয় কিছু রাখতে পারবো তাই তো? সো আমি পানির কথা এক্সাম্পল হিসেবে নিতেছি। 3টা ভিন্ন টাইপের বস্তু আসলো না? একটা কর্ক রাখা, একটা টেনিস বল আর একটা পানি রাখার জন্য। সো 3টা তো আলাদা আলাদা পারপাস আছে, একটার ভিতরে তো আরেকটা আমি রাখতে পারবো না তাই না? এবার আসি, এতক্ষণ তো টাইপ চিন্তা করলাম যে যে টাইপের বক্স ঠিক সেই টাইপের বস্তু আমরা রাখি সাধারণত, না হলে আমাদের ঝামেলা বা বিপদ আসে। এখন গ্লাস, জগ আর যদি জারের কথা চিন্তা করি, 3টাতেই কিন্তু আমরা পানি রাখি। 3টার মধ্যে ডিফারেন্সটা কোথায় বলেন তো? ডিফারেন্স হলো তাদের ক্যাপাসিটিতে, তাদের ভলিউমে, সাইজে। একটা গ্লাসে, এক গ্লাসে যতটুকু পানি ধরে ঠিক ততটুকুই রাখতে পারবো, এর বেশি রাখতে গেলে কি পানি পড়ে যাবে, পানি ধরবে না। জগে
গ্লাসের থেকে একটু বেশি পানি ধরে, আবার জারে তার থেকে আরো বেশি পানি ধরে। ঠিক আমাদের কোডিং জগতের ভেরিয়েবলটাও একই রকম কনসেপ্ট থেকে আসছে। ভেরিয়েবল মানে কি? এটা একটা কন্টেইনার, বা এটা একটা বাকেট, বা এটা একটা বাস্কেট, যে যাই বলি না কেন, বা এটা একটা বক্স, যেটা নির্দিষ্ট কিছু ভ্যালু হোল্ড করতে পারে, মানে ভ্যালু ধরে রাখে। এখন কোডিং জগতে তো আমাদের ডেটা নিয়ে খেলা। আমাদের কি এখানে টেনিস বল আছে, র্যাকেট, কর্ক আছে, পানি আছে, চিনি আছে, ফুটবল আছে, এরকম না। তার মানে আমাদের বিভিন্ন টাইপের ডেটা রাখতে হয়। বিভিন্ন টাইপের ডেটা রাখার জন্য আমাদের বিভিন্ন টাইপের বক্স দরকার হয়, বাকেট দরকার হয়, কন্টেইনার দরকার হয়, যেখানে আমি বিভিন্ন সাইজের ডেটা রাখতে পারি। বুঝতে পারছি? তার মানে আমি যদি বলি ভেরিয়েবলটা কি, ভেরিয়েবল একটা বাকেট বা একটা বক্স বা একটা কন্টেইনার, যেটা নির্দিষ্ট পরিমাণে তার লিমিট পর্যন্ত নির্দিষ্ট টাইপের ডেটা স্টোর করতে পারে বা হোল্ড করতে পারে। সে ফর এক্সাম্পল দেখেন আপনি ওই টেনিস বলের যে প্যাকেটটা, এটাতে 3টা বলের বেশি বল কি আমরা ঢুকাতে পারবো? অবশ্যই না। সো ভেরিয়েবল নিয়ে চিন্তা করতে গেলে আমাদের কতটা জিনিস থিঙ্ক করতে হবে? দুটো। একটা হলো কোন টাইপের ভেরিয়েবল, মানে কোন টাইপের ডেটা সে রাখতে পারে। সে কি টেনিস বল রাখবে, নাকি কর্ক রাখবে, নাকি পানি রাখবে, নাকি ফুটবল রাখবে। আর একটা হলো সাইজ বা ক্যাপাসিটি, সে কতগুলো ম্যাক্সিমাম কতগুলো ভ্যালু রাখতে পারবে। সে কি 3টা টেনিস বল রাখতে পারবে, নাকি 10টা রাখতে পারবে। সে কি 1 গ্লাস পানি রাখতে পারবে, নাকি 1 জগ রাখতে পারবে। সো এই জিনিসটাকেই বাংলায় আমরা ম্যাথমেটিক্স করে আসছিলাম, তখন বলা হতো চলক, যার মান পরিবর্তনশীল। এটা একটা ভ্যালু বা ভ্যারিয়েবল বা চলক, যে নির্দিষ্ট টাইপের ভ্যালু হোল্ড করতে পারে এবং ভ্যালুটা পরিবর্তনশীল। সে 1 গ্লাস পানির ভিতরে আমি চাইলে ফুল গ্লাস পরিপূর্ণ করেও রাখতে পারি, হাফ গ্লাসও রাখতে পারি, অল্প একটু পানিও রাখতে পারি। আবার যে টেনিস বলের বক্সের ক্যাপাসিটি 3টা বল, সেখানে আমি চাইলে 3টাও রাখতে পারি, 2টাও রাখতে পারি, একটাও রাখতে পারি, নাও রাখতে পারি, তাই না? সো এর ভ্যালুটা পরিবর্তনশীল এবং সেটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত যেতে পারে। এর বেশি ভ্যালু হোল্ড করতে পারবে না, বাট ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত যে কোনো মানই সে হোল্ড করতে পারবে। বুঝতে পারছি? এবার আসি একটু ডেটা টাইপ নিয়ে কথা বলি। সো আমাদের যেহেতু কাজ হলো ডেটা নিয়ে, এবং ভেরিয়েবল মূলত ডেটাই হোল্ড করবে, কিন্তু ডেটাগুলোর টাইপ তো জানা লাগবে, তাই না? সো আমাদের বেশ কিছু ডেটা টাইপ এখানে আছে, টেবিলটাতে দেখেন। বাট আমি মূলত ব্লু কালার যে চারটা আছে এই চারটাই ফোকাস করব। ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। বাকিগুলো আপনারা দেখে নেবেন একইভাবেই। ক্যারেক্টার বলা হয় কোনগুলোকে? প্রতিটা হরফ বাংলায় যদি বলি, বা বর্ণ, এক একটা ক্যারেক্টার। যেমন CHA, এখানে 3টা ক্যারেক্টার, সি একটা, এইচ একটা, এ একটা, প্লাস একটা ক্যারেক্টার, মাইনাস একটা ক্যারেক্টার, ডট একটা ক্যারেক্টার, ভাগ একটা ক্যারেক্টার, @ একটা ক্যারেক্টার, শূন্য একটা ক্যারেক্টার। আবার শূন্য যখন একটা নাম্বার হিসেবে আসে তখন সেটা একটা নাম্বার। মানে বুঝতে পারছি প্রতিটা কিবোর্ডের কি প্রেস করলে আমাদের যে ইভেন্টটা আসে বা যে জিনিসটা আমরা দেখতে পারি বা নাই পারি, প্রতিটাই এক একটা ক্যারেক্টার। কিবোর্ডের কিছু কিছু কিতে আবার মাল্টিপল অ্যাকশনও ঘটে, ওইগুলোর কথা বাদ। বাট মোস্ট অফ দ্য কেসেস প্রতিটা কিবোর্ডের কি প্রেস করলে যে জিনিসটা আমরা দেখতে পারি, প্রতিটাই এক একটা ইউনিক ক্যারেক্টার। তারপর ইন্টিজার। ইন্টিজার কি? ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যেগুলোকে বলা হয়, আপনাদের মনে আছে কিনা জানি না। যেমন নেগেটিভ, 0 এবং পজিটিভ পূর্ণ সংখ্যা যেগুলো, এগুলোকেই মূলত আমরা আমাদের প্রোগ্রামিং এর ভাষায় ইন্টিজার বলি। তারপর হলো কি ফ্লট আর ডাবল। ফ্লট আর ডাবল দুটোই হলো ফ্র্যাকশন নাম্বার বা ভগ্নাংশিক সংখ্যা। যেগুলো দুটোর মধ্যে ডিফারেন্স কি? ক্যাপাসিটিতে। যেমন গ্লাসেও পানি রাখি, জগেও পানি রাখি, বাট গ্লাসে অল্প একটু পানি রাখা যায়, জগে ওর থেকে বেশি পানি রাখা যায়। একইভাবে ফ্লটিং পয়েন্ট বা ফ্লট যে নাম্বারগুলো, এগুলো আমরা ফ্র্যাকশন নাম্বার বা দশমিক সংখ্যায় রাখি, কিন্তু একটু কম রেঞ্জের ডেটা রাখতে পারি। আর ডাবলের ক্ষেত্রে এর ডাবল রেঞ্জের ডেটা রাখতে পারি। সো ডেটা টাইপগুলো বুঝলাম, একটা ক্যারেক্টার, একটা ইন্টিজার, একটা ফ্লট, একটা ডাবল, আরো কয়েকটা আছে। সো এই চারটাকে আমি প্রাইম কনসার্ন দিতেছি। ক্যারেক্টার কি? কিবোর্ডের প্রতিটা ইউনিক ক্যারেক্টার বা বর্ণ বা হরফ আমাদের প্রোগ্রামিং এর ভাষায় এক একটা ক্যারেক্টার। ইন্টিজার কি? পূর্ণ সংখ্যাগুলো।
ফ্লোটিং পয়েন্ট আর ডাবল কি ফ্র্যাকশন নাম্বার, ওকে, বা ভগ্নাংশিক সংখ্যা, মানে যেগুলোতে দশমিকের পরও কিছু থাকে বা দশমিক থাকে। এখন আসি কিওয়ার্ড গুলো কি। কিওয়ার্ড মানে হলো ডেটা টাইপের ফুল ভার্সন, কিন্তু কোডিং এর ক্ষেত্রে আমাদের কিছু কিছু কিওয়ার্ড ইউজ করি। মানে ক্যারেক্টারের জন্য পুরাটাই CHARACTER পুরাটা লিখবো না, লিখবো কতটুকু CHAR, চার বা ক্যারেক্টার যে যাই বলি না কেন। সো এটা লিখা মানে কম্পাইলার বুঝতে পারবে যে এটা একটা ক্যারেক্টার। ইন্টিজারকে কি লিখি INT, এতটুকুই ইন্টিজার। ফ্লটকে পুরাটাই লিখি কিন্তু স্মল হাতের F দিয়ে শুরু হয়, FLOAT। ডাবলকেও পুরাটা লিখি ছোট হাতের বা স্মল লেটার DOUBLE, ডাবল লিখতে হয়, ওকে। এবার আসি সাইজ ইন বাইটস। 1 বাইট মানে কি 8 বিট, তার মানে একটা ক্যারেক্টারের সাইজ হলো 8 বিট। 8 বিটে 2 টু দি পাওয়ার 8, তাই না? 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট। 8 বিট মানে কি 2 টু দি পাওয়ার 8, মানে টোটাল 256টা নাম্বার আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। এজন্যই দেখেন ক্যারেক্টারের সাইজ ইন বাইটস 1 বাইট, তার মানে এর লিমিট হইতেছে কি 256টা, রেঞ্জ -128 থেকে +127 পর্যন্ত। +127 হইল কেন, জিরোটা পজিটিভ সাইডে পড়ে গেছে, এজন্য -128 থেকে 127 পর্যন্ত। একইভাবে ইন্টিজার দেখেন সিস্টেমের উপর ডিপেন্ড করে ভিন্ন হইতে পারে, 2 বাইটও হইতে পারে, 4 বাইটও হইতে পারে। সো 2 বাইট হলে তার রেঞ্জ কত আর 4 বাইট হলে রেঞ্জ কত দুটোই দেয়া আছে। যেটা 2 বাইট মানে কি 16 বিট, 8 দুগুণা 16, তার মানে 2 টু দি পাওয়ার 16, 65536, ম্যাক্সিমাম এতগুলো ভ্যালু হোল্ড করতে পারবে। এজন্যই দেখেন যেটা ইন্টিজার 2 বাইট এর রেঞ্জ হলো -32768 থেকে +32767, এক কম আছে। একইভাবে 4 বাইটের জন্য দেয়া আছে। ফ্লোটিং পয়েন্টে দেখেন ফ্লটের সাইজ হলো 4 বাইট, 4 বাইট মানে এর লিমিটটা এখানে দিয়ে দেয়া আছে। আর ডাবল হইল একই টাইপের ডেটা কিন্তু সাইজটা একটু বেশি, 8 বাইট ডেটা মানে কি 64 বিট ডেটা ডাবল, তার মানে এখানে আরো বড় রেঞ্জের ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমরা হোল্ড করতে পারবো। বুঝতে পারছি? এখন আসেন একটা জিনিস শুধু বলবো, ইন্টিজার 2 বাইটও আছে 4 বাইটও আছে, হ্যাঁ, আর একটা আছে আনসাইন্ড ইন্টিজার। সো আনসাইন্ড ইন্টিজার মানে কি এখানে কোনো নেগেটিভ সংখ্যা আপনি রাখতে পারবেন না, শুধুমাত্র পজিটিভ সংখ্যাগুলো হোল্ড করতে পারবে। যদি শুধুমাত্র পজিটিভ সংখ্যা হোল্ড করে তখন এর রেঞ্জটা ডাবল হয়ে যায়। কিভাবে? কারণ নেগেটিভ যে অর্ধেক ছিল ওই বিটগুলো আমার আর ইউজ করতে হইতেছে না। কারণ কি আমি কোনো নেগেটিভ সংখ্যা হোল্ড করব না, তার মানে ওই ডেটাগুলো আমি পজিটিভ সাইডে নিয়ে আসতে পারবো, তার মানে আমার রেঞ্জটা ডাবল হয়ে যাইতেছে। একইভাবে আনসাইন্ড ক্যারেক্টারের ক্ষেত্রেও তাই। নর্মাল ক্যারেক্টারের রেঞ্জ কত দেখেন, শুরুটা একদম ফার্স্ট -128 থেকে 127, আর আনসাইন্ড ক্যারেক্টার যেটা সেটার লিমিট দেখেন, এটার সাইজও 1 বাইট কিন্তু লিমিট হয়ে গেছে কি 0 থেকে 255, মানে 0 থেকে শুরু হয়েছে, নেগেটিভ কোনো সংখ্যা নাই। বুঝতে পারছি? একইভাবে লং ইন্টিজার নামে আরেকটা ভ্যালু আছে, এটার সাইজ হলো 4 বাইট, আর লং ইন্টিজার আরেকটা আছে এটা হলো 8 বাইট। তার মানে কোনো প্রবলেম সলভ করতে গিয়ে আমরা যদি দেখি যে আমাদের নর্মাল ইন্টিজারে সেটা হোল্ড করতে পারতেছে না ভ্যালুটা, তখন আমরা লং ইন্টিজারে যাব। সো আপাতত যদি বেশি ঝামেলা লাগে সব ভুলে যান, জাস্ট এতটুকু মনে রাখেন আমাদের ডেটা টাইপ ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। ক্যারেক্টারের জন্য লিখতে হয় CHAR, ইন্টিজারের জন্য INT, ফ্লোটের জন্য FLOAT, ডাবলের জন্য ডাবল। আর সাইজ কি 1 বাইট, 4 বাইট, 4 বাইট, 8 বাইট, ওকে। প্লেস হোল্ডার নামে একটা জিনিস আছে। প্লেস হোল্ডার মানে কি এই জিনিসটা নিয়ে আরো বিশদ আমরা পড়াশোনা করব। তারপর আপাতত দেখে নেন ক্যারেক্টারের জন্য %C, ইন্টিজারের জন্য %D, ফ্লোটের জন্য %F, আর ডাবলের জন্য %LF, ওকে। এখন আমরা দেখে নেই ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ডিক্লারেশন অফ ভ্যারিয়েবলস ইন সি। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হলো ডেটা টাইপটা দিতে হবে, মানে কিওয়ার্ডটা কোন টাইপের ডেটা রাখার জন্য আমরা ভ্যারিয়েবলটা নিতেছি। তারপর ভ্যারিয়েবলের একটা নেম দিতে হবে। নেম আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, কিন্তু কিছু নিয়ম আছে। নেমটা একটা ওয়ার্ডের হইতে হবে। সে একটা ভ্যারিয়েবল দুটো ওয়ার্ড মাঝখানে স্পেস দিয়ে লিখতে পারবেন না। তারপর একটা সেমিকোলন দিতে হবে, ওকে।
যেমন আমি ডেটা টাইপ দিলাম ইন্টিজার, নাম দিলাম এক্স, তারপর একটা সেমিকোলন দিলাম। তার মানে কি এক্স আমার একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে কি এক্স একটা বক্স বা কন্টেইনার যেটা ইন্টিজার টাইপের ডেটা রাখতে পারবে। ফ্লোট ওয়াই, তার মানে ওয়াই একটা ভ্যারিয়েবল যেটা ফ্লোট টাইপের ডেটা রাখতে পারে, তাই না? ডাবল টং মানে মন যা চায় আপনি নাম দিতে পারেন, কিন্তু সেটা অবশ্যই একটা ওয়ার্ডে হতে হবে। সো টং একটা ভ্যারিয়েবল যেটা হলো ডাবল টাইপের ডেটা, মানে কি ফ্র্যাকশন নাম্বারই রাখতে পারবে, কিন্তু সেটা অনেক বড় রেঞ্জের ভগ্নাংশিক সংখ্যা রাখতে পারবে। ক্যারেক্টার টিং, ক্যারেক্টার মানে যেমন এ ই আই ও ইউ প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ সবই এক একটা ক্যারেক্টার, এবং এটা টিং নামে একটা ভেরিয়েবল নিলাম, মানে বক্সটার নাম বা কন্টেইনারটার নাম টিং, যেটা ক্যারেক্টার রাখতে পারবে। এখন ভেরিয়েবল বুঝার পরপরই আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো মেমোরির কনসেপ্টটা বোঝা। মেমোরি কনসেপ্টটা যদি আমরা ঠিকভাবে বুঝি তাহলে ভেরিয়েবলের জিনিসগুলো বোঝা আমাদের জন্য সহজ হয়ে যায়, এবং একটা ভালো কোডারের অবশ্যই মেমোরিতে কি ঘটতেছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা উচিত। হ্যাঁ, সে এই ভ্যারিয়েবলগুলো যদি আমরা ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার করার সাথে সাথে সেগুলো মেমোরিতে আমাদের জায়গা দিয়ে দেয়। মেমোরি বলতে আমাদের র্যামে জায়গা দিয়ে দেয়। র্যাম মানে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে র্যামের যে জায়গাগুলোতে ফাঁকা থাকে সেখানে র্যান্ডমলি এক একজনের জন্য এক একটা বক্স দিয়ে দেয়। এখন র্যামে যে জায়গা দিবে সে কতটুকু জায়গা দেয় বা কিভাবে জায়গা দেয়, সে ডান পাশে আমরা আমাদের মেমোরিটা দেখতে পারতেছি, এবং এখানে বলা আছে 1 সেল ইজ ইকুয়াল টু 1 বাইট, মানে এক একটা সেল 1 বাইট। এখন যে ইন্টিজার এক্স, এই লাইনটা লেখার সাথে সাথে মেমোরিতে এক্স এর জন্য একটা জায়গা দিয়ে দিছে। দেখেন এক্স এর জন্য কতটুকু জায়গা দিছে, 1 2 3 4, চারটা ঘর জায়গা দিয়ে দিছে। ফ্লোট ওয়াই, ওয়াই এর জন্য দিয়ে দিছে 4টা। ডাবল টং, টং এর জন্য জায়গা দিয়ে দিয়েছে 8টা। আর টিং, টিং এর জন্য জায়গা দিয়ে দিয়েছে একটা ঘর। কেন এরকম হলো, কেন এই মানে বৈষম্যতা? কারণ এক্স ছিল একটা ইন্টিজার, এবং আমরা পড়ে আসছি ইন্টিজারের সাইজ হইল 4 বাইট। ওকে, এজন্য মেমোরিতে তাকে 4 বাইট জায়গা দিয়ে দেওয়া হয়েছে, মানে এক্স নামে যে বক্সটা বা কন্টেইনারটা বা বাস্কেটটা দিছে সেটা 4 বাইট সমান জায়গা মেমোরিতে নিয়ে নিছে। আর ওয়াই নামে যে বক্সটা মেমোরিতে দিছে সেটাও 4 বাইট, এজন্য তাকেও 4 বাইট সমান জায়গা দিয়ে দিছে। একইভাবে টং ছিল একটা ডাবল টাইপের ভ্যারিয়েবল, তার মানে কি টং ডাবল টাইপের ডেটা হোল্ড করতে পারবে। যেহেতু একটা ডাবল টাইপের ডেটার সাইজ 8 বাইট, সেজন্য টংকে মেমোরিতে জায়গা দিয়ে দিছে 8টা সেল বা 8টা বাইট মিলে একটা বক্স করে তাকে জায়গা দিয়ে দিছে। আর ক্যারেক্টার, যেহেতু একটা ক্যারেক্টার হোল্ড করতে 1 বাইট জায়গা লাগে, এজন্য টিং যে ক্যারেক্টারটা তাকে একটা সেল বা 1 বাইট মেমোরিতে জায়গা দিয়ে দিছে। ওকে, এখন আমি যদি x ইজ ইকুয়াল টু 10 লিখি, তখন দেখেছেন মেমোরিতে কি ঘটছে, x এর যে জায়গাটা ফাঁকা ছিল ওটাতে এখন 10 বসছে। তার মানে কি x এর যে জায়গাটা বা বক্সটা ছিল x ইজ ইকুয়াল টু 10 করার সাথে সাথেই ওই বক্সটাতে 10 বসায় দিছে, মানে ওই ভেরিয়েবলটার ভ্যালু এখন 10, মানে মান এখন 10। ওকে, আবার পরের লাইনে যদি x এর ভ্যালু আমি চেঞ্জ করে x ইজ ইকুয়াল টু 205 দেই, এবার দেখেছেন আগের যে x এর ভ্যালু 10 ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে কত বসছে 205। তার মানে ভেরিয়েবলটা কি করতে পারে, ভ্যালু চেঞ্জ করতে পারে, ভ্যারিয়েবল মানে ভ্যালু ভ্যারি করতে পারে, কিন্তু সে সবসময় একটা ভ্যালু এবং লেটেস্ট ভ্যালুটাই হোল্ড করবে বা ধারণ করে থাকবে। এজন্য x এর ভিতরে আগের 10 আর নাই, এখন x এর ভিতরে আছে কত 205। পরের লাইনে যদি আমরা y ইজ ইকুয়াল টু 20.3 লিখি, y এর ঘরটা ফাঁকা ছিল না, মানে বক্সে কিছু ছিল না, খালি ছিল। এখন যখনই আপনি পরের লাইনে লিখছেন y ইজ ইকুয়াল টু 20.3, তখনই সে y এর যে বক্সটা মেমোরিতে দিছিল ওখানে ভ্যালু হিসেবে বা মান হিসেবে কত রাখছে 20.3। একইভাবে টং ইজ ইকুয়াল টু যদি 1.775 লিখেন, তার মানে টং এর যে জায়গাটা ছিল এখানে ভ্যালু হিসেবে স্টোর করছে 1.775। সেম স্টাইলে টিং ইজ ইকুয়াল টু a, টিং ইজ ইকুয়াল টু এ, এটা আমি সিঙ্গেল কোটের ভিতরে দিয়েছি কেন, কারণ ক্যারেক্টার লেখার নিয়ম হইলো এটা, যখন আপনি একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল লিখবেন অবশ্যই সেটা সিঙ্গেল কোটের ভিতরে দিতে হবে, তা না হলে সে বুঝবে না যে এটা একটা ক্যারেক্টার।
সো টিং আমাদের কি ছিল? একটা ক্যারেক্টারের ভ্যারিয়েবল, মানে একটা বক্স বা কন্টেইনার মেমোরিতে একটা সেল যেটা একটা ক্যারেক্টার রাখতে পারে, ওর ভিতরে এ রাখলাম, তার মানে এখন টিং এর ভিতরে আছে এ। পরের লাইনে যদি আবার টিং এর ভ্যালু চেঞ্জ করে আপনি প্লাস করে দেন, আগের এটা মুছে যাবে বা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে কত হবে? টিং এর ভিতরে এখন প্লাস থাকবে। এখন যদি আমরা টিংকে খুঁজি তাহলে ভ্যালু হিসেবে কত পাবো? প্লাস। সো মেমোরিতে কি ঘটতেছে এই কনসেপ্টটা বোঝাটা খুবই জরুরি। সো আশা করতেছি সবাই এটা বুঝে গেছি। এখন আসি, ডেটা টাইপ দেখলাম, কিভাবে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে হয় সেটাও জানলাম। প্লেস হোল্ডার নামে একটা জিনিস দেখেছিলাম যে পার্সেন্টেজ অফ সি, পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ এফ, পার্সেন্টেজ অফ এলএফ, এগুলো কি? সে ফর এক্সাম্পল আপনি কোডের ভিতরে লিখেছেন মাই স্যালারি ইজ পার্সেন্টেজ অফ ডি টাকা ডট স্ল্যাশ এন। একটা কম্পাইলার যখন এই লাইনটা প্রিন্ট করতে যাবে সে দেখবে মাই স্যালারি ইজ পার্সেন্টেজ অফ ডি টাকা স্ল্যাশ এন। স্ল্যাশ এন পেলে একটা কম্পাইলার কি করে বলেন তো? ওই স্ল্যাশ এনটা আর প্রিন্ট করে না, একটা নিউ লাইন দেয়, তাই না? মানে এন্টার দেয়। একইভাবে পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ এফ, পার্সেন্টেজ অফ সি, এই জিনিসগুলো পাইলে সে আর এটাকেও প্রিন্ট করে না, কারণ সে বুঝে যায় এইটা একটা স্পেশাল ক্যারেক্টার কম্বিনেশন, আমি এটা প্রিন্ট করতে পারবো না, এ অন্য কারো জায়গা দখল করে আছে বা অন্য কারো জায়গা হোল্ড করে আছে, সেই ভ্যালুটা আমার এখানে প্রিন্ট করতে হবে। এজন্যই পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ সি, পার্সেন্টেজ অফ এফ, পার্সেন্টেজ অফ এল এফ, এই জিনিসগুলোকে বলা হয় প্লেস হোল্ডার, মানে অন্য কারো প্লেস বা জায়গা সে হোল্ড করে আছে। এখন পার্সেন্টেজ অফ ডি মানে কম্পাইলার বুঝে যায় এই জায়গায় তাকে একটা ইন্টিজার প্রিন্ট করতে হবে, এবং ইন্টিজারটা কোথায় বলা থাকে? ঠিক ডাবল কোটেশনটা যেখানে শেষ হয় তারপর কমা দিয়ে ভ্যালুটা বলে দেয়া থাকে। এখন এই লাইনে দেখেন মাই স্যালারি ইজ, এতটুকু তো প্রিন্ট করবে, তারপর পার্সেন্টেজ অফ ডি পেয়েছে, তার মানে এখানে এসে থামবে, থেমে এর ভ্যালুটা খুঁজবে। কোথায় খুঁজবে? কমার পরে গিয়ে, মানে ডাবল কোটের পরে যে কমাটা তারপরে দেখেন ডাবল কোটেশন তারপর কমা তারপর ভ্যালু একটা দেয়া আছে কত? 10 লাখ। তার মানে এই পার্সেন্টেজ অফ ডি এর জায়গায় সে 10 লাখ প্রিন্ট করবে টাকা। হ্যাঁ, সো মাই স্যালারি ইজ 10 লাখ বাংলাদেশি টাকায়। ওকে, সো এই কোডটা রান করলে আমাদের যে আউটপুটটা আসবে সেটা হলো মাই স্যালারি ইজ 10 লাখ টাকা। এবার যদি দেখি এই লাইনটা একটু চিন্তা করেন, শুরুতেই পার্সেন্টেজ অফ ডি, এটা কি প্রিন্ট করবে? না, কারণ সে জানে যে পার্সেন্টেজ অফ ডি মানে এখানে একটা ইন্টিজার প্রিন্ট করতে হবে, তারপরে প্লাস, তারপর আবার পার্সেন্টেজ অফ ডি ইজ ইকুয়াল টু আবার পার্সেন্টেজ অফ ডি, তার মানে পুরো লাইনটাতে 3টা পার্সেন্টেজ অফ ডি আছে, মানে 3টা প্লেস হোল্ডার আছে। এই পার্সেন্টেজ গুলো কি? অন্য কারো জায়গা দখল করেছে। কার জায়গা? ইন্টিজার ভ্যালুর জায়গা। এবং কতটা ইন্টিজার ভ্যালু? 3টা। এই 3টে ভ্যালু কোথায় বলে দেওয়া থাকবে? কমার পরে একটার পর একটা বলে দেওয়া থাকবে। তার মানে ফার্স্ট পার্সেন্টেজ অফ ডি এর জায়গায় বসাবে 10, সেকেন্ড পার্সেন্টেজ অফ ডি যেটা মিডিলে আছে ওখানে বসাবে 5, এবং সবার শেষে থার্ড যে পার্সেন্টেজ অফ ডি এখানে বসাবে 200। তার মানে এই কোডটা রান করলে আউটপুট আসবে কত? 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু 200। এখন বলেন তো 10 যোগ 5 ইজ ইকুয়াল টু কি 200? এ তো গাধা, সে তো এত কিছু বুঝবে না, সে জাস্ট যে ভ্যালুগুলো পেয়েছে ওই ভ্যালুগুলো বসায় দিছে, ও আর কিছুই করে নাই। সো ওকেও দোষ দিয়ে লাভ নাই, আমরা ওকে ওটাই করতে বলছি। ওকে, এবার দেখি দ্য হ্যাশ ক্যারেক্টার ইজ পার্সেন্টেজ অফ সি। পার্সেন্টেজ অফ সি মানে কি? এটা একটা ক্যারেক্টারের প্লেস হোল্ডার, তার মানে এ জায়গায় একটা ক্যারেক্টার বসবে, এবং ক্যারেক্টারটা কোথায় বলে দেওয়া আছে দেখেন, কমার পরে বলে দেওয়া আছে। ইভেন এখানেও দেখেন ক্যারেক্টারটা দেওয়ার সময় আমরা কি করছি? সিঙ্গেল কোটের ভিতরে দিয়ে দিয়েছি, মানে দুই পাশে দুইটা সিঙ্গেল কোট আছে। বুঝতে পারছি? সো সে যেটা করবে, প্রিন্ট করবে দ্য হ্যাশ ক্যারেক্টার ইজ ক্লোনটা দিয়ে, পার্সেন্টেজ অফ সি প্রিন্ট না করে প্রিন্ট করছে কি? হ্যাশটা। ওকে, ফাইনালি এটা একটু দেখি, মাই হাইট পার্সেন্টেজ অফ এফ। পার্সেন্টেজ অফ এফ যখন পেয়ে গেছে তার মানে কি? এই জায়গায় সে একটা ফ্লোটিং পয়েন্ট মানে ফ্র্যাকশন নাম্বার বা ভগ্নাংশিক নাম্বার যেটা সেটা বসাবে। ফিট অ্যান্ড ওয়েট পার্সেন্টেজ অফ ডি মানে এখানে একটা ইন্টিজার বসাবে কেজি, এবং এই ভ্যালুগুলো কোথায় বলে দেওয়া আছে? ডাবল কোটের পর কমার পরে। তার মানে ফার্স্ট যে ভ্যালুটা 5.10 এটা বসাবে কই? ফার্স্ট প্লেস হোল্ডার কি? পার্সেন্টেজ অফ এফ ওর জায়গায়, এবং সেকেন্ড 60 বসাবে পার্সেন্টেজ অফ ডি এর জায়গায়। সো রেজাল্ট আসা উচিত কি? মাই হাইট ইজ 5.10 ফিট অ্যান্ড ওয়েট 60 কেজি। ওকে, এবার এই কোডটা একটু এক্সামিন করি। ইন্টিজার x ইজ ইকুয়াল টু 10, এই লাইনটা লেখা মানে হলো এক লাইনেই আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তাতে একটা ভ্যালু অ্যাসাইন করলাম। ওকে, তার মানে কি মেমোরিতে x এর জন্য একটা জায়গা বা একটা বক্স দিয়ে দিয়েছে,
সেখানে অলরেডি 10 রেখেও দিয়েছে। ইন্টিজার ওয়াই মানে মেমোরিতে ওয়াই নামে একটা ভেরিয়েবলের জায়গা দিয়ে দিয়েছে এবং সেখানে 20 রেখে দিয়ে দিয়েছে। তার পরের লাইনে প্রিন্টএফ দেখেন পার্সেন্টেজ অফ ডি প্লাস পার্সেন্টেজ অফ ডি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ অফ ডি, তিনটা প্লেস হোল্ডার এবং কমার পরে তিনটা ভ্যারিয়েবল। ফার্স্ট যে প্লেস হোল্ডার ডি, এখানে কত বসবে? এক্স, তার মানে বসবে 10। পরের যে প্লেস হোল্ডার ওখানে বসবে ওয়াই, কারণ কমার পর ওয়াই দেয়া, তার মানে সেকেন্ড যে পার্সেন্টেজ অফ ডি এখানে বসবে কত? 20 ইজ ইকুয়াল টুর পর আর একটা পার্সেন্টেজ অফ ডি এবং থার্ড যে আমাদের কমার পরে যে ভ্যালুটা সেটা হলো এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স আর ওয়াই এর ভ্যালু যোগ করার পর যত হয় তত বসাবে। এক্স এর ভ্যালু কত? 10, ওয়াই এর ভ্যালু কত? 20, তার মানে এখানে বসাবে 30। আউটপুটটা আসতেছে কত? ফার্স্ট লাইনে প্রিন্ট করলো 10 প্লাস 20 ইজ ইকুয়াল টু 30। তারপরের লাইনে কি কাজ হয়েছে? এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই মাইনাস 20, তার মানে এক্স আর ওয়াই গুণ করবে। এক্স আর ওয়াই গুণ করলে কত? 200 বিয়োগ 20, তার মানে কত? 180। 180 কার ভিতরে রাখবে? এক্স এর ভিতরে, তার মানে এক্স এর শুরুতে ছিল কত? 10, ওই 10 মুছে গিয়ে এখন থাকবে কত? 180। সো প্রিন্টে ফাইনাল ভ্যালু অফ এক্স ইজ পার্সেন্টেজ অফ ডি। এখন যদি এক্স এর ভ্যালুটা প্রিন্টে আসবে কত? 180, কারণ আগের 10 মুছে গেছে বা আপডেট হয়ে এখন এক্স এর ভিতরে আছে কত? 180। সো আমরা তো ডেটা টাইপ এবং ভেরিয়েবল দেখলাম, এখন একটু প্র্যাকটিক্যালি কাজ করি। সে আমি একটা ইন্টিজার ভেরিয়েবল নেব, ইন্টিজার এ, আর একটা ইন্টিজার নিলাম বি। তার মানে মেমোরিতে কি এ এর জন্য একটা জায়গা দিয়েছে 4 বাইট, বি এর জন্য একটা জায়গা দিয়েছে 4 বাইট। এখন যদি এ ইজ ইকুয়াল টু আমি 10 রাখি আর বি ইজ ইকুয়াল টু যদি আমি 40 রাখি, প্রিন্ট যদি করি পার্সেন্টেজ অফ ডি এবং এখানে যদি আমি কমা দিয়ে দেই এ প্লাস বি, তাহলে দেখেন এই লাইনটা মানে কি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, মানে ইন্টিজার ভ্যালু রাখতে পারবে এ। এই লাইনটা মানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম বি নামে, সেটাও ইন্টিজার রাখতে পারবে। তারপর আমি এর ভিতরে রাখলাম 10, বি এর ভিতরে রাখলাম 40। তারপর এখানে এসে প্রিন্ট করতেছে কি? পার্সেন্টেজ অফ ডি, এবং এই ভ্যালুটা কোথায় বলে দেওয়া থাকে? এই যে ডাবল কোট এরপর কমা তারপর ভ্যালুটা বলে দেওয়া থাকে। এখানে প্রিন্ট করতে বলছে কি? এ প্লাস বি, তার মানে এ প্লাস বি যোগ করে কত হবে? 50। আউটপুট আসা উচিত আমাদের 50। আউটপুট আসছে 50। ওকে, এখন যদি আমি এই জায়গায় এখন যদি আমি এ প্লাস বি না দিয়ে এ ইন্টু বি দিই, তখন আউটপুট আসা উচিত কত? এর মান কত? 10, বি এর মান 40, তার মানে 10 ইন্টু 40 400, এই যে আউটপুট আসছে 400। বুঝতে পারছি? এবার আসি একটু ক্যারেক্টার নিয়ে কাজ করি। ওকে, সে এবার আমি একটা ভ্যারিয়েবল নিলাম সিএইচ এর ক্যারেক্টার, নেম দিলাম সিএইচ। তার মানে মেমোরিতে সিএইচ নামে আমাকে একটা বক্স দিয়ে দিয়েছে, যে বক্সটা একটা ক্যারেক্টার রাখতে পারবে। এখন আমি সিএইচ ইজ ইকুয়াল টু কি রাখবো? সে এক্স রাখলাম। সিএইচ নামে যে বক্সটা ছিল ওর ভিতরে রাখলো কত? এক্স। এখন প্রিন্টএফ দিলাম। ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আমাদের কি দিতে হয়? পার্সেন্টেজ অফ সি। কেন? কারণ ক্যারেক্টারের প্লেস হোল্ডার হলো পার্সেন্টেজ অফ সি। এখানে যদি আমি কমা দিয়ে বলি যে তুমি সিএইচ প্রিন্ট করো, তাহলে সে কি প্রিন্ট করবে? এখানে একটা নিউ লাইন দিয়ে দেই, তাহলে সে প্রিন্ট করবে এক্স। দেখেছেন? এবার যদি আমি সিএইচ ইজ ইকুয়াল টু এখানে দিলাম, তারপরের লাইনে যদি আবার এটাই প্রিন্ট করি, দেখি এবার কি আসে। শুরুতে প্রিন্ট করছে এক্স, পরে প্রিন্ট করছে, কারণ শুরুতে আমি সিএইচ মানে ক্যারেক্টার যেটা ছিল বক্সটা বা ভ্যারিয়েবলটা ওর ভিতরে রাখছিলাম এক্স, তারপর প্রিন্ট করছি সিএইচ, এক্স প্রিন্ট করছে। তারপরে ভ্যালুটা চেঞ্জ করে আমি এম্পারসেন্ট রেখেছি অ্যান্ড সাইন, এবং সে অ্যান্ড সাইনটাই প্রিন্ট করছে। ওকে, এবার আসি ফ্লট নিয়ে কিছু দেখি। হ্যাঁ, ফ্লটিং পয়েন্ট নাম্বার বা ফ্র্যাকশন নাম্বারের জন্য সে আমি এক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম। সো এক্স ইজ ইকুয়াল টু রাখলাম আমি 5.5। ওকে, সো ফ্লট নামে আরেকটা ভ্যারিয়েবল নিলাম যেটা ওয়াই, এবং এক লাইনে আমি ভ্যালু রেখে দিলাম। হ্যাঁ, আমি দুটোই দেখাইতেছি কারণ এক লাইনেও আমরা কাজ করতে পারি। ওকে, এবার যদি আমরা প্রিন্ট করি
প্রিন্ট করলাম কি ADDITION এডিশন, এখানে দিলাম হলো পার্সেন্টেজ অফ এফ। পার্সেন্টেজ অফ এফ মানে কি, এটা হলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লট নাম্বারের প্লেস হোল্ডার। তার মানে এখানে অবশ্যই সে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার এক্সপেক্ট করতেছে। এখানে ভ্যালু দিব কত, সে আমি দিলাম এখানে এক্স প্লাস ওয়াই। ব্র্যাকেটের ভিতরে একটু দিলাম, ব্র্যাকেট না দিলেও কাজ করতে কোনো সমস্যা নাই, জাস্ট জিনিসটা একটু ক্লিন রাখার জন্য। তার মানে সে অ্যাডিশন প্রিন্ট করবে, তারপর পার্সেন্টেজ অফ এফ, এই জায়গায় পার্সেন্টেজ অফ এফ প্রিন্ট করবে না, ওই জায়গায় প্রিন্ট করবে কত এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, এক্স এর মান কত 5.5, ওয়াই এর মান কত 4.4, এই দুটো যোগ করে এখানে বসাবে, তারপর একটা নিউ লাইন দেবে। ওকে, দেখেন অ্যাডিশন, তারপর 9 দশমিক এত, দশমিকের পর 6 ঘর পর্যন্ত প্রিন্ট করছে, তারপর একটা নিউ লাইন দিয়ে দিয়েছে। ওকে, এখন যদি সে এখানে একটা ভেরিয়েবল দেখি, হ্যাঁ ইন্টিজার নিলাম এম কে এন, তিনটা ভ্যালু একসাথে নিলাম, হ্যাঁ এম ইজ ইকুয়াল টু আমি দিলাম 3, কে ইজ ইকুয়াল টু দিলাম 4, আর এন ইজ ইকুয়াল টু এম ইন্টু কে। তার মানে আমি তিনটা ভ্যারিয়েবল নিলাম এক লাইনে কমা দিয়ে দিয়ে। সো এক লাইনে অনেকগুলো ভ্যারিয়েবল কিভাবে নিতে পারি, কমা দিয়ে দিয়ে আমরা নিতে পারি। ইন্টিজার এম কে এন, ওকে। তারপর এম এর ভিতরে রাখলাম 3, কে এর ভিতরে রাখলাম 4, আর এন এর ভিতরে রাখলাম এই যে দুটো ভ্যালু গুণ করে সেটা রাখলাম। তারপর এখানে যদি আমরা প্রিন্ট দেই, সো গুণফল যদি আমি প্রিন্ট করি, তাহলে এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, আবার যেটাতে রাখতেছে ওটাও একটা ইন্টিজার। তার মানে রেজাল্টটা কি আমার ইন্টিজার, ইন্টিজারের প্লেস হোল্ডার কি পার্সেন্টেজ অফ ডি, তারপর আমি একটা নিউ লাইন দিলাম। ওকে, এখানে প্রিন্ট করব কি এন এর ভ্যালু, দেখি রেজাল্ট এবার কি আসে। শুরুতে আসছে এডিশন, মানে ওই যে উপরের ভ্যালুগুলো আগে প্রিন্ট করছে, তারপর এখানে আসছে 12 প্রিন্ট করছে। 12 মানে কি, কারণ এম এর ভ্যালু 3, কে এর ভ্যালু 4, এম ইন্টু কে 3 এর 12, সো এখানে প্রিন্ট করছে 12। ওকে, সো ডেটা টাইপ এবং ভ্যারিয়েবলস নিয়ে এগুলো ছিল আমাদের বেসিক কিছু জিনিস। পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা ডেটা টাইপের জন্য আলাদা আলাদা টিউটোরিয়াল দেখব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে। সেই সাথে নিয়মিত আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে বাংলা কোডিং টিউটর, facebook.com/groups/বাংলা কোডিং টিউটর।